রাজ্যের তরফ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মহাশয় আমাদের এই মিশনের সামনে দিয়ে ছোটবেলা থেকে এখানে গেছি এসেছি, কিন্তু কোনোদিন আমরা হাত দিয়ে বিবেকানন্দজির মর্মমূর্তি প্রতিষ্ঠিত হবে তা আমার জীবনে আমি কোনোদিন ভাবিনি। তো আমার কাছে এটা একটা বিশাল বিষয় যে এই সুযোগ উপরে রামকৃষ্ণ ঠাকুরই সব ব্যবস্থা করে রাখেন। তো সেই দিনটা আজকে আসলো 16 জানুয়ারি, সারা জীবনের জন্য সেটা মনে থাকবে সব দিক দিয়ে বলতে গেলে। এবং সত্যি আজকে আমি ওনার সাথে এখানে থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি, ওনাকে আমার প্রণাম জানাচ্ছি। এখানে আমাদের মাঝে যিনি নিজেদের বিষয়ে বলছেন যে একমাত্র আপনার কারণেই সেটা সম্ভব হয়েছে। আমাদের স্বামীজির কাছে আপনি চিঠি লিখেছেন, ওনার সাথে টেলিফোনে কথা বলেছেন, তবেই এটা সম্ভব হয়েছে। আমি বললাম এটা আমার জন্য না, এটা আপনার জন্য। আপনি যেভাবে আমাকে টর্চার করেছেন যেটা করতেই হবে, তা আপনার জন্যই সেটা হয়েছে। আপনাকে দেখলে এটা না করার উপায় নেই। কন্টিনিউয়াস যেটাকে ধরে পেছনেই লেগে থাকে। তো খুব এই ধরনেরও ব্যক্তি আমাদের এই দেশে আছে, আমাদের রাজ্যে এসছেন উনি। তো যে কারণে এটা আজকে সম্ভব হয়েছে। তো আমি এটাই বললাম ওনাকে। আমাদের মাঝে উপস্থিত আছেন সবার প্রিয় মুখ ব্যক্তি। এখানে আমার লেকচার দেওয়াটা কিন্তু আমার মনে হয় ঠিক হবে না, তবুও কিছু কিছু লিখে নিয়ে এসছি আপনাদের সামনে, না বললে নাই হয়। আমরা সবাই জানি যে ভারত এটা সনাতন ধর্মে বিশ্বাসী। সনাতনের আমি একবার বৌদ্ধিক নিচ্ছিলাম, তো সনাতনের যে অর্থ আমাকে যেটা বলা হয়েছে আমি আপনাদের সামনে বলছি। এখানে মহারাজজিরা আছেন আমার থেকে অনেক অনেক বেশি জানেন। সনাতন বলছে যে ভারতবর্ষ কবে শুরু হয়েছে, নবডি নোজ। আর ভারতবর্ষের এত পুরনো ঐতিহ্য, তার কৃষ্টি সংস্কৃতি, এই মুঘলরা এসে এখানে রাজ করেছে, ইংরেজরা রাজত্ব করেছে, এরকম বহু লোক এসছে, কিন্তু ভারতের সভ্যতা কিন্তু নষ্ট করতে পারেনি। আজকে গ্রিক সভ্যতাই হোক, আজকে ইজিপ্ট সভ্যতা হোক, সেগুলো কিন্তু এখন মিউজিয়ামে ঢুকে গেছে, কিন্তু ভারতের সভ্যতা কিন্তু এখনো রয়েছে। এবং আজকে ভারতের যে আসল যে সনাতন ধর্ম, আমরা যদি সেই 1893 11 সেপ্টেম্বরে যদি আমরা চিকাগোর ভাষণ এখনো মাঝে মাঝে আমরা শুনতে ইচ্ছা করে, তো বোঝা যায় যে বিবেকানন্দকে যদি জানা যায় তো ভারত সম্পর্কে সব মানুষ জানবে। এবং এটা আমরা সবাই জানি, সবাই বলিও। তো আমাদের মানুষ, মাননীয় প্রধানমন্ত্রীজি 2014 পর আসার পরে কিন্তু আমরা দেখছি বেশিরভাগ ওনার নামও নরেন্দ্র, আরেকজনের নামও নরেন্দ্র দত্ত। তো আমরা দেখছি অনেক মিল, যে ওনার যে কাজ কর্মের যে চিন্তা ভাবনা, অনেকটা দেখছি যে ওনার যে মেসেজগুলো দিয়েছেন সেগুলো ইমপ্লিমেন্টেশন করার চেষ্টা করছে। মেইন যে এবারের যে ওনার জন্মবার্ষিকী, 163তম জন্মবার্ষিকী, সেই উপলক্ষে আমরাও অনেক প্রোগ্রাম করেছি। এখানে বলা হচ্ছিল যে এই গাঙ্গাল রোড এলাকায় আমি যেটা বললাম ছোটবেলার থেকে আমরা দেখে এসেছি, কিন্তু এটা আমার জন্মের আগেও এটা কিন্তু স্থাপন হয়েছে প্রায় 1949-এ। আমার জন্ম হয়েছে 1953-তে। কাজেই আমি ভেবেছিলাম আমি বোধহয় সিনিয়র, দুজনে সিনিয়র আমার থেকেও বেশি এই রামকৃষ্ণ মিশন 1949-এ। এবং বন্যা এবং দুর্যোগ পুনর্ত্রাণ কার্যক্রমের সময় যখন এখানে অনেক স্থানীয় ভক্তরা মিলে সবাই যখন বেলুর মঠে অনুরোধ করেন, তখন এখানকার সেবা কাজ শুরু হয়। এবং পরে 1964-এ এখানে আশ্রম এবং বিদ্যালয় এখানে স্থাপন হয়। এখানে একটু আগে আমরা শুনলাম বিভিন্ন আমাদের যেটা বিবেকানন্দ যে সবসময় বলতেন, আমরা সবাই জানি, এগুলো আর নতুন করে মনে হয় না বলার প্রয়োজন আছে। ইউ নো এভরিথিং, যে সার্ভিস টু পিপুল, সার্ভিস টু গড। তো এই যে বিষয় আপনারা যেমন কাজের মাধ্যমেও বিবেকানন্দজি যা বলে গেছেন সেগুলো কিন্তু আপনারা কন্টিনিউয়াস আজকের তারিখও করছেন। এখানে উপরে যখন গেলাম তো বললেন যে যাতে স্টুডেন্ট যারা আছে তারা যেন নিজেদেরকে মনে করে যে না আমরা অপংক্তীয় নয়, আমরাও একটা সমাজের লোক এবং আমাদেরকেও
প্রপারলি থাকা খাওয়ার ব্যবস্থা এই সেন্টার থেকে করা হয়েছে। তো সেভাবে আমাকে বলা হয়েছে। এখানে যারা ছাত্ররা আছেন, কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, তারপরে একটু আগে যেটা বললেন যে সত্যি খুবই আনন্দের বিষয়। এবং কি কারণে উনি বলেন শ্রীকৃষ্ণ মিশনের সামনে মহারাজজি বলছিলেন যে আমাকে ভাত দিবি, এর থেকেই এই যে সব কিছুই আমাদের মানে মস্তিষ্কের মধ্যেই, কিন্তু আমরা সেটাকে এক্সপ্লোর যখন আমরা করি তখনই সেটা দেখা দেয়। আমরা নিউটনস থার্ড ল আমরা জানি, বা নিউটনস কোনোদিন ভাবিনি যে গাছের থেকে অনেকে দেখছে যে আপেল নিচে পড়ে, কিন্তু কেউ ভাবেনি, কিন্তু ভাবলো যখন, সেটাই আজকে এত বড় ল হয়ে গেল। আমরা সবাই জানি যে গ্রেভিটেশন। তো এইরকম এই ধরনের ঘটনা যেন হলো, তো পথবাসী মানুষকে রান্না করে 60 থেকে 65 জনকে আপনারা খাওয়াচ্ছেন। আমাদেরকে মানে খাওয়ানো ঠিক না, অন্নদান করা হচ্ছে, এটা একটা বিশাল বিষয় আমাদের জন্য। আপনাদের দেখে অন্যরাও উদ্বুদ্ধ হবে, অন্যান্য আশ্রমে ওরাও করে, কিন্তু এটাই আমাদের হওয়া উচিত। কারণ সরকার তো সরকারের কাজ করছে, কিন্তু আপনাদের মতো যে সংস্থা তারা যখন এইসব কাজ করেন আমাদের জন্য অনেকটা মানে ইজি হয়। আমার মনে আছে আমি যখন লখনৌতে আমি ছিলাম, কেজিএমসিতে আমি পড়তাম, তো মাঝে মাঝে ওইখানে আমি একটা ঘর আমি নিয়েছিলাম, ফ্যামিলি শুদ্ধই গেছিলাম। তো সময় তো পেতাম না, কিন্তু হঠাৎ করে যদি সময় পেতাম ওখানে রামকৃষ্ণ মিশনে আমি যেতাম সন্ধ্যের সময়, আরতি শুনতে যেতাম। আরতি শোনার অর্থ হচ্ছে যে যখন যাই তো একটা কনসেন্ট্রেশন, আর আমরা তো মনে হয় যেন এই কনসেন্ট্রেশনে নিজেকে খুঁজে পাওয়া, যে সাবজেক্টের জন্য গেলাম সেই সাবজেক্টটাকে আরো ভালোভাবে জানা। তখন কিন্তু ওই সমাজের যে এত চিন্তা ভাবনা কম, নিজের কেরিয়ারটাই আগে, যে যেভাবেই হোক পাশ করে বেরিয়ে আসতে হবে। কিন্তু একটা অদ্ভুত একটা ফিলিংস আসতো। তো সেখানে তৎকালীন সময় মহারাজাকে যখন আমি দেখলাম, যে প্রণাম করলাম, যেটা একটু আগে স্বামীজি বললেন, যে প্রণাম করার সাথে সাথে আপনি কোথার থেকে এসছেন, বলে আগরতলা থেকে। ওরে বাবা, আগরতলা তো মানুষ সাংঘাতিক ভক্তি, মানে পুরো ওনাদের কাছে তো ভক্তি ভক্তি। আমি তো ওখানে ছিলাম। এই যে কথাটা একটু আগে স্বামীজি বলেছেন, আমার কাছে এত মানে নিজেকে প্রাউড ফিল করলাম যে ভক্তিপ্রাণ মানুষ ত্রিপুরার মানুষ, এর মধ্যে অস্বীকার করার উপায় নেই। তো সেই ভাবে আজকেও কিন্তু আমরা দেখলাম এখানে, আমি জিজ্ঞেস করছিলাম আমার যে ধর্মপত্নীও এখানে মাঝে মাঝে আসেন, তো আজকে কিন্তু এখানে চাক্ষুষ আমি দেখলাম এখানে কত লোক আসেন, জিজ্ঞেস করলাম। প্রতি শুক্রবারে নাকি সবচেয়ে বেশি এখানে লোক সমাগম হয়। কিন্তু আমি একটা জিনিস বলবো, যে যুব সমাজের জন্য, যেটা স্বামী বিবেকানন্দজি বলছেন, যুব সমাজের সংখ্যা কিন্তু কম থাকে, যুবকদের জন্য খুব প্রয়োজন। এখনো এরা কোথায় থাকে আমি জানি না, এবং যুবকদের আরো বেশি করে এই ধরনের আশ্রমে আসা উচিত। তাদের জন্য যে স্বামীজি যে বার্তা রেখেছেন, তারা যত বেশি জানবেন সমাজের কিন্তু তত বেশি লাভ হবে। ওয়েস্টার্ন কালচারের মধ্যে মিশে যাচ্ছে, আর হাতের মধ্যে মোবাইল থাকাতে তো এত সময় কোথায়। তো এই আজকে যে আমরা ওনার এই 163তম জন্মবার্ষিকী আমরা পালন করলাম 12 তারিখ, সেখানে অবশ্য স্টুডেন্টরা ছিল, তাদেরকে বলেছি সেখানে আর কতক্ষণ, এটা তো রোজের বিষয়, রোজ এত বেশি এত জিনিস জানা, যে এই বিষয়গুলো যখন জানবে যে ইউ আর স্ট্রং, ইউ আর স্ট্রঙ্গার অ্যান্ড ইউ আর স্ট্রংগেস্ট, এবং নিজের ভিতরে সবকিছু আছে, স্বামীজি যেটা বলছেন, জাস্ট ইউ হ্যাভ টু এক্সপ্লোর। তো এটা কিন্তু এদের পক্ষে এদের এখানে আসাটা খুব প্রয়োজন, এটা আমার মনে হয় আজকে। এবং আজকে স্বামীজির যে মহান আদর্শ, আমার মনে হয় যে এই গাংলাইল রোডে সিটি সেন্টারে স্বামী বিবেকানন্দের মূর্তি স্থাপন করার মাধ্যমে আমাদের সমস্ত আগরতলাবাসী ত্রিপুরাবাসী হৃদয়ে কিন্তু একটা আলাদা মানে স্থান আলাদাভাবে দখল হবে। কারণ যখন এদিকে ক্রস করবে, আজকে স্বামীজিকে যখনই দেখবে, তখনই কিন্তু উনার সম্পর্কে যখন যে কথাগুলো শুনেছে একবার ভাববে। যে মেইন উদ্দেশ্য ছিল যে দেশ প্রেম,
সেটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জিও করছে। যে আমাদের মধ্যে আজকে হর ঘর তিরঙ্গা, আপনারা সবাই জানেন হর ঘর তিরঙ্গা, এর আগে তো অনেকে আমরা তিরঙ্গা মানে উত্তোলন করেছি, কিন্তু হর ঘর তিরঙ্গা প্রোগ্রামের মাধ্যমে যারা দেশের স্বাধীন করার জন্য যারা উৎসর্গ হয়েছেন তাদেরকে স্মরণ করা, পাশাপাশি এই যে তিরঙ্গাকে তাকে সম্মান দেওয়া, তার মাধ্যমে দেশপ্রেমের ভাবনা নিজের মধ্যে সৃষ্টি করা। এর জন্য বললাম অনেক জিনিস কিন্তু মিল আছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি কি বলছেন আজকের দিনে, আমি কোরিলেট করছি এই কারণে যে মেরা দেশ মেরা মাটি, আমার এই মাটির উপর দিয়ে আমরা হেঁটে যাই, অথচ আমরা এই মাটির সম্পর্কে আমাদের যে মাদারল্যান্ড, আমাদের মা, তাকে কিন্তু আমরা ভোলা উচিত নয়। এবং এই মাটি নিয়ে আজকে আপনারা চিন্তা করুন, কর্তব্য পথে আমরা সমস্ত দেশের সব জায়গা পেয়ে গেছে, সেখানে অমৃত বাটিকা তৈরি হয়েছে এবং আমাদের সেক্রেটারিয়েটের সামনেও আমরা এই যে অমৃত বাটিকা আমাদের বিভিন্ন ব্লক থেকে আমরা এনে, বিভিন্ন মিউনিসিপ্যালিটি থেকে এনে আমরা সেখানেও করেছি। এই যে ভাবনা চিন্তা, এখান থেকে বহু যুবক ট্রেনের মাধ্যমে তাদেরকে আমরা সিএফও করেছি, তারা গেছে এখানে কর্তব্য পথে। আজকে ভাবুন সারা ভারতবর্ষের মাটি একটা জায়গায় গিয়ে সেখানে একটা বাগিচা হলো, তার নাম আজকে অমৃত বাটিকা। এই যে দেশ ভাবনার যে বিষয়, এর জন্য বলছি অনেক মিল, অনেক কিছু স্বামীজির চিন্তা চেতনা এবং ওনার যে আদর্শ তরুণ প্রজন্মের মধ্যে সৃষ্টি করা, সেটা কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা করছেন। কিন্তু বিবেকানন্দজি বললে আমরা বলবো যে এটা একটা আশ্চর্য একটা জীবনের নাম বলা যায়, একটা আশ্চর্য জীবনের নাম। এবং যুব সমাজের কাছে এখনো আজকেও তার ওনার যে চিন্তা ভাবনা, এগুলো কিন্তু আজকের যুব সমাজের কাছে উনি একজন আইকন হিসাবে থাকবে। এবং যুব শক্তিকে সঠিক দিশা যদি দিতে হয় তো একমাত্র বিবেকানন্দজিকে জানতে হবে। এবং আমার মনে হয় যে এটা ভারত আত্মার একটা মূর্ত বিগ্রহ, যদি আমি ইফ আই এম নট রং, এবং দেশনায়ক, চিন্তানায়ক এবং যুগনায়ক। In 1881 উনি যখন কলকাতার কলেজে পড়াশোনা করতেন স্বামীজি, উনি তো একটু মানে সবসময় আপনারা সবাই জানেন, নিশ্চয়ই এখানে পাঠ হয়, আপনারা সবাই এই বিষয়ে কথা হয় যে ভগবান আছেন কি ভগবান নেই। নাস্তিকদের কথা বাদ দিন, আমরা তো নাস্তিক অনেক দেখেছি ত্রিপুরাতে, কিন্তু আস্তিক যারা আমরা বিশ্বাস করি ভগবান আছে কিনা, তো শুনলাম যে একজন যা পড়াশোনা করলাম সেখানে বলা হয়েছে, এক সাহেব বলল তুমি দক্ষিণেশ্বরে যাও, গিয়ে ওখানে রামকৃষ্ণ পরমহংসদেব নামে একজন আছেন, ওনার সাথে গেলে তুমি হয়তো। হি ওয়াজ নট ইমপ্রেসড, বলে আরে কিরকম লোক, এরকম একটা অবস্থা। শেষ পর্যন্ত ওখান থেকে চলে আসলেন, আর ওনাকে দেখে কি বললেন, নরেন তুই কোথায় ছিলি এতদিন, তোর জন্যই তো অপেক্ষা করেছিলাম, তোর জন্য অপেক্ষা করেছিলাম। দেখেই উনি বুঝে গেলেন। পরবর্তী সময় উনি চলে আসলেন, কিন্তু একটু মানে হি ওয়াজ ইন ফিক্স হোয়াট টু ডু, বারবার বাধ্য হয়ে আবার ট্রেনে যখন নিয়ে গেল, বুঝেছি ভগবান বিশ্বাস করিস না তাই তো। তারপরে এমন এক কাণ্ড করলো যে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড যখন উনি দেখলেন, তারপর তো ওনার সেই ধ্যান ইত্যাদির মাধ্যমে আজকে সেই আশীর্বাদ নিয়ে চিকাগোতে গিয়ে ভারতের ধর্ম, ভারতকে নিয়ে সমস্ত পৃথিবীকে জানালেন। এবং সেখানে আমরা সবাই জানি, যখন প্রথমেই উনি বললেন মাই ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা, কন্টিনিউয়াস হাততালি, তো আমাদের জন্য কত বড় একটা গর্বের বিষয় সেটা। সেইভাবে এখন আমাদের এইসব যে চিন্তা ভাবনা আবার নতুনভাবে যাতে ভারতকে আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসনে নিয়ে যাওয়া যায়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কাজ করছেন, পাশাপাশি আপনারাও কিন্তু প্রচুর কাজ করছেন। আমার মনে আছে আমি যখন মেঘালয়ে গিয়েছিলাম আজকে থেকে প্রায় 20-22 বছর আগে, সেখানে গিয়ে আমি ওই আশ্রমে আমি গেছি, সেখানে খুব কষ্ট হল। কত কষ্টের মধ্যে ওখানকার মহারাজরা সেই মানে মঠকে ওনারা ধরে রেখেছেন, অদ্ভুত। সেটাই আমি বলছি যে আজকে যেভাবে সহজ সরল ভাবে সুন্দরভাবে ইজ অফ মুভমেন্ট, ইজ অফ ডুইং বিজনেস কত ইজি হয়ে গেছে, যে কারণে আজকে
যে ভারতের যেটাকে বলছি আমরা তার পুরাতন ইতিহাস, আমি জানি না এখন বর্তমান অবস্থা নিশ্চয়ই স্বামীজি আরো ভালো হয়েছে এখন নিশ্চয়ই। তো সেই সব এত সহজে একটু বলছিলেন একটু আগে স্বামীজি যে আমি ভিক্ষা করে বাকিগুলো করেছি, আমরা ভিক্ষু তো ভিক্ষাই মানবে, তো ভিক্ষু তো ভিক্ষাই মানবে। তো কত কষ্ট করে এই আশ্রম তৈরি হয়, কত কষ্ট করে ভারতকে ধরে রাখার চেষ্টা করছে। আমরা তো এইসব বিষয়গুলো নিয়ে কোনো চিন্তা করি না, যার যার কাজ নিয়েই ব্যস্ত। এবং মানসিক মেধা এবং শিক্ষা এবং শ্রমশক্তি, এটা ভারতবর্ষে কিন্তু মডেল। তার কিন্তু আজকে যেটা বলা হচ্ছে যে আগামী কয়েক বছর বাদে, কয়েক দশক পরে সারা পৃথিবীর মধ্যে হিউম্যান রিসোর্স 18 বছর থেকে 35 বছর ভারতবর্ষে সবচেয়ে বেশি হবে। এবং সেই হিউম্যান রিসোর্স দিয়েই কিন্তু আমাদের ভারত এই সর্বশ্রেষ্ঠ ভারত হবে সারা পৃথিবীর মধ্যে। কারণ অন্য জায়গার মধ্যে আস্তে আস্তে কিন্তু এই যে বয়সের সেই সংখ্যাটা কিন্তু অনেকটা কমে যাচ্ছে। আজকের এই গৌরবময় দিনে ভারতের যে মহান সন্তান স্বামী বিবেকানন্দের যে জন্মবার্ষিকী আমরা কিছুদিন আগে 12 তারিখ আমরা সেটা পালন করলাম, এবং আজকের যে আনভিলিং স্ট্যাচু সেই উপলক্ষে এখানে উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। উনার চ্যানেলে, খুব নাম করা চ্যানেল, সেখানে বলছিলেন, এবং একটু যিনি বলছেন একটু কিন্তু স্মাইলও করছেন। কি বলছেন? যে বিবেকানন্দজি বলছেন যে গো টু দ্য ফুটবল গ্রাউন্ড অ্যান্ড কিক দ্য ফুটবল, বলে একটু মুস্কি আসে দিচ্ছেন, বলছি এই কি ফিলোসফি। কিন্তু আমি আমার নিজেকে আমি ফিল করেছি যে এর তো যে ফুটবলে লাথি মারার কথা বলছে না, উনি যেটা বলছেন যে কাজের বিকল্প নেই, যে কাজ করতে হবে, মন্দিরে বসে খালি জব করবে ও দিয়ে লাভ হবে না, এতে সমাজের কোনো উন্নয়ন হবে না। তো যাই হোক, তো পর্দার ভার্চুয়ালি আছে, ওনাকে তো তর্ক করতে পারবো না, যেটা আমার ব্যক্তিগত মানে ফিলিংস, যে কাজের কোনো বিকল্প নেই, আর যত মানুষের জন্য কাজ করা যাবে ওইটাকেই, যে ফুটবলে কিক দেওয়া ভালো, ওটাই উনি মিন করছেন। বাকি এখানে আমার থেকে বিদগ্ধ ব্যক্তিরা আছেন, ওনারা চিন্তা করবেন, এটা আমার মানে মানে ফিলিংস। স্বামীজি বলেছিলেন উঠো, জাগো, এবং যতক্ষণ ধরে টার্গেটে না পৌঁছবে ততক্ষণ থেমে না। সাংঘাতিক কথাই বলি। এবং আমরা যদি আমরা সবাই জানি যে 18 বছর, 19 বছর, 20, 21, ওই সময় একটা টাইম আসে, ওই সময় কিন্তু প্রতিটা মানুষ চিন্তা করে কিছু একটা এই ধরনের একটা আধ্যাত্মিক কিছু পাওয়া, এবং ওই সময় আমরা মিস করি, যারা দেওয়ার গিভার যারা, তারাও মিস করে ওদেরকে দরবার, এবং যারা নেবার তারাও কিন্তু মিস করে। এবং তাদেরকে যদি ধরা যায় ঠিকভাবে, তাহলে এই ভারতবর্ষ বা আমাদের রাজ্য কিন্তু অন্যরকম হয়ে যাবে। এই যে আমাদের যে মনিটরিং সিস্টেম, নিজেকে দিয়ে আমরা সেটা বুঝতে পারতাম না কোথায় গেলে কি হবে। এবং বিবেকানন্দজি যে বিষয়টা ছিল, প্রতিটা মানুষের মধ্যেও কিন্তু এই ধরনের কিছু না কিছু এই ধরনের একটা ফিলিংস, যে কারণে অনেক সময় অন্য পথে বিপদে যায়। আজকে HIV এইডস নিয়ে আমরা চিন্তিত, এবং যুব সমাজই যাচ্ছে। তো সেই জায়গায় আমাদের এখনই কিন্তু প্রাসঙ্গিক যে আমাদের স্বামীজি যে কথাগুলো উনি বলেছেন, এবং এই যে তারুণ্যের যে স্পন্দন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। আজকে যে বিষয়টা আমাদের সংস্কৃতির মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইউনিটি ইন ডাইভার্সিটি। আমাদের ত্রিপুরার মধ্যে আপনারা দেখুন, আজকে আমাদের যারা জনজাতি আছে, জাতি আছে, আমাদের এখানে বাঙালি আছে, মণিপুরি আছে, বা সংখ্যালঘু আছে। আমরা বারবার বলছি সবাইকে নিয়ে আমাদের চলতে হবে, কাউকে বাদ দিয়ে কিন্তু চলবে না। সমাজবাদের কথা বলা হচ্ছে, সত্যিকারের অর্থেই যারা মানে এই স্বামীজিকে উল্টোপাল্টা কথা বলার মধ্যে কেউ কিছু উল্টোপাল্টা কথাও বলেছে, সেটাও তো মানে আজকে বলা উচিত যে ওনার সম্পর্কে কি ধরনের উক্তি ওনারা করেছেন। এবং উক্তি না শুধু, পরবর্তী সময়ে উক্তি করে যখন দেখলেন মানুষ এটা ভালোভাবে নিচ্ছে না, তখন বলছি ঐতিহাসিক ভুল, এগুলো তো ঠিক না, এগুলো তো বলা উচিত নয়। যা আজকে স্বামীজি, এখন স্বামীজি সব ঠিক আছে, আমাদের এগুলো কিন্তু ভুললে চলবে না। নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্পর্কে ওরা বলেছে, আমি পলিটিক্স করতে চাইছি না, কিন্তু
এখানে ডোন্ট টেক ইট মানে ইন দ্যাট লাইন। কিন্তু বড় এক এক সময় ভিতর থেকে কিন্তু এগুলো আসে, জেদ আসে যে এইগুলো কেন এই ধরনের কথা আসবে। আমাদের মনি ঋষি এদের সম্পর্কে রেসপেক্ট থাকা আমাদের উচিত। কাজে সেই জায়গার মধ্যে আমাদের এই যে ইউনিটি ইন ডাইভার্সিটি, এই যে সবাইকে নিয়ে চলার যে চিন্তা ভাবনা, এবং আমাদের পাশ্চাত্য যে সংস্কৃতি এখন আমাদের উপর কিন্তু মানে সাংঘাতিকভাবে প্রভাব বিস্তার করছে। আমরা ভালোটা নেব, ল্যাঙ্গুয়েজ নেব, সব নেব, কিন্তু আজকে আমরা চিন্তা করুন যেখানে বিদেশ থেকে ভারতে পড়াশোনা করতে আসতো, নালন্দা বিশ্ববিদ্যালয়, তক্ষশিলা বিশ্ববিদ্যালয়, এরকম প্রচুর বিশ্ববিদ্যালয়, সেগুলো নষ্ট হয়ে গেছিল, সেগুলোকে আবার পুনরুদ্ধার করার চেষ্টা করছেন মাননীয় প্রধানমন্ত্রী। এবং আজকে আমার মনে হয় কয়েকটা বিষয় আমার জনজাতিদের জন্য, তাদের উন্নতির জন্য ভালো কাজ করছেন এখানে। সেই যে অ্যাকর্ড হয়েছিল, সেই অ্যাকর্ডের জন্যই কিন্তু এখানে এই স্কুলটা এখানে তৈরি হয়েছে বিবেকনগরে। এবং আমি জিজ্ঞেস করছিলাম যে এই যে 31% এসটি সম্প্রদায়ের এবং 17% এসসি এবং বাকি ইউআর, এর মধ্যে আবার কিছু পার্সেন্টেজ আছে, এটাও ঢুকানো হয়েছে ওবিসি। এটা কিন্তু আমার মনে হয় না অন্য কোনো স্কুলে এইভাবে মেনটেন করে এবং সেই অ্যাকর্ডকে ফলো করেছে। তো আমি একবার জিজ্ঞেস করেছিলাম ওই লোকগুলো কোথায়, তাহলে তো আমাদের পক্ষে অনেকটা সুবিধা হয়। সমাজের যারা এই সম্প্রদায়গুলো বেরিয়ে এসছে, তারা রামকৃষ্ণজির আদর্শ, বিবেকানন্দজির আদর্শ নিয়ে যখন বেরিয়ে এসছে, তাদেরকে আমার সমাজে খুঁজতে হবে কেন? তারা যদি আমাদের আজকে এত বছর ধরে এই স্কুল, তো ওরা তো ওই যা খবর আমি পেলাম, আমাকে যে দেওয়া হলো উত্তর, যে তারা নিজেদের কেরিয়ারের জন্য আসে, আর কিছু না। তাহলে লাভটা কি হলো? তাহলে প্রপার এডুকেশনটা কোথায় গেল? সমাজে আমি একটা বাড়িতে গেলাম, সোজা চুপচাপ আমার বাড়িতে গিয়ে আমি, আমার ওয়াইফ, আমার ছেলে আর মেয়ে, এইগুলো তো লাভ হবে না কিছুর কিছু। একটা 28 বছর ধরে এইভাবে ওনারা এত কাজ করছেন। আজকে 1989-এ এই যে আপনাদের সেন্টারটা, সেটা এখানে স্থাপন হয়েছে। আমি গত কিছুদিন আগে আপনাদের ওই সেন্টারে আমি গিয়েছিলাম, এখানে যারা অনেকে হয়তো ছিলেন, উপস্থিত ছিলেন, যে উৎকৃষ্ট মানের যে শিক্ষা, সেটা কিন্তু এই বিবেকনগরে আপনাদের এই যে রামকৃষ্ণ মিশন, সেটা কিন্তু সেখানে দিচ্ছেন। আমি তো অনেক জায়গায় বলি, অনেকে আমাদের বলেন, মুখ্যমন্ত্রী হিসাবে বলেন যে একটু আমার ছেলেকে একটু ভর্তি করিয়ে দিবেন কিনা। মানে আমার পক্ষে অসম্ভব, লাভ হবে না। এত ট্রান্সপারেন্ট, আর মহারাজকে বললে আমি ডিগ্রেডেড হয়ে যাব। তো এর জন্য বলার সুবিধাও নেই, আমি কোনো স্কুলেও বলি না। তো এরকম একটা স্কুল আমাদের জন্য গর্বের বিষয়। এবং তার কারণ এটা কিন্তু আমার নয়, যা কি স্বীকৃতি পেয়েছে, তারা স্পেসিফাইড ক্যাটাগরি স্কুল হিসাবে ত্রিপুরা সরকার সেটাকে ঘোষণা করেছে। সাইবার স্মার্ট স্কুল হিসাবে ভারত সরকার সেটাকে ঘোষণা দিয়েছে। সিবিএসসির যে প্রধান কার্যালয় এই শিক্ষা প্রতিষ্ঠানকে এক্সাম্পলার সিবিএসসি স্কুল হিসাবে সেটাকে অভিহিত করেছে। 2023 এবং 2024 সালে এই বিদ্যালয়ে যারা শিক্ষার্থীরা আছেন, পরপর 2 বছর সিবিএসসি এর পরিচালিত 10ম শ্রেণী যে পরীক্ষা হয়েছে, তার মধ্যে উত্তর পূর্ব ভারতের আমাদের নর্থ ইস্টার্ন রিজিয়নের মধ্যে ফার্স্ট হয়েছেন তারা। সেই সাথে সিবিএসসি বিদ্যালয়ে দেশের অন্যতম একটা আইডিয়াল স্কুল হিসাবে, আদর্শ বিদ্যালয় হিসাবে প্রশংসা পর্যন্ত করেছেন এবং সার্টিফিকেট দিয়েছেন। এইভাবে একের পর এক কাজ করছেন। আর সেদিন যখন আমি গেলাম ওনাদের এখানে, একটা এত সুন্দর নিরাময় নাম দিয়েছেন ওরা, মানে সবাইকে ভালো রাখতে হবে, সুস্থ রাখতে হবে। নিরাময় হাসপাতাল ওনারা তৈরি করেছেন এবং বিভিন্ন যারা ডাক্তারবাবুরা আছেন, এবং ওই যে সব জায়গায় গিয়ে কিভাবে আনেন, মানে যে সাহায্য প্রার্থনা করেন, সাহায্যটা কাদের জন্য? নিজেদের জন্য না, সাধারণ মানুষের জন্য। এবং যেভাবে ত্রিপুরার মানুষ আমি দেখি, যারা এই মঠের সাথে যুক্ত আছে, তারা কিন্তু নিঃস্বার্থভাবে তাদের ডাক্তার দিয়ে হোক বা ম্যান পাওয়ার দিয়ে হোক সেই সাহায্যটা করছেন। কিছুদিন আগে একটা মানে এয়ার কন্ডিশন, একটা ডেন্টাল ভ্যান ওনারা
রোটারি ক্লাব থেকে দিয়েছে। আমার সাথে যখন ওরা যোগাযোগ করলো, আমি বললাম যে রামকৃষ্ণ মিশনের সাথে যোগাযোগ করো, কারণ এই এত বড় গাড়ি সেটা কোথাও রাখাও কিন্তু সমস্যা। কাজে উনারা মেনটেন করবেন। মহারাজজি তো নিজেই গাড়ি চালাচ্ছিলেন, এত সুন্দর লাগছিল আমার। এবং ভিতরে ঢুকে আমি অদ্ভুত, এত ভালো লাগলো। দুটো চেয়ার, উন্নত মানের চেয়ার। এবং আমি বললাম আমাদের যারা ডেন্টালের ডাক্তারবাবুরা আছেন তারাও ইউজ করতে পারবে, আমাদের কলেজেও, গভর্নমেন্ট ডেন্টাল কলেজে তারাও ইউজ করতে পারবেন। এইভাবে একের পর এক ওনারা কাজ করছেন। যে রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ জি এবং সারদা মার বাদে আমাদের জীবন একটা শূন্যতায়। আমরা মানে সবসময় সকালবেলা উঠে একবার ওকে ওনাদের স্মরণ করে ওনাদের আশীর্বাদ নিয়ে বেরোনো উচিত, যেটা আমি প্রতিদিন করি। যদিও আমি কিন্তু মন্ত্র নেইনি, কারণ আমি আমার মিসেসকে সামনে আমি পাইলট কারের মতো পাঠিয়ে দিয়েছি। আমি বাইরে বৃষ্টির মধ্যে আমি ভিজেছিলাম, তো ওনার মাধ্যমে আমি ঠাকুরের মানে সান্নিধ্যে আমি লাভ করি। আসুন আমরা সকলে মিলে আজকে স্বামী বিবেকানন্দের যে চরণে শ্রদ্ধা নিবেদন করে আমাদের আজকে ওনার আশীর্বাদ প্রার্থনা করি। সবাইকে নমস্কার।